আসসালামু আলাইকুম। আমাদের দেশের রাজনীতি হলো একটা ভণ্ডামি নীতি। এই রাজনীতির জন্যই দেশ আজ পিছিয়ে আছে। গত ৫৪ বছরে এই দেশ অনেক উপরে চলে যাওয়ার কথা। আমাদের পরও যারা স্বাধীন হয়েছে, মালয়েশিয়া বা অন্যান্য দেশ, তারা অনেক ঊর্ধ্বে চলে গেছে তাদের সততার জন্য। আজ আমরা ৫৪ বছরেও দেখি, হ্যাঁ, উন্নতি হয়েছে। দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা, মানুষ খুনিরা, তারা অসংখ্য হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছে, কিন্তু গরিব দুঃখী নিঃস্ব হয়ে গেছে। গরিব দুঃখী এখন কথা বলার সাহস পাচ্ছে না। আপনি এলাকায় আসেন, গ্রাম এলাকায় দেখেন, তারা বহুত কষ্টে জীবনযাপন করছে। এটার একমাত্র মূল কারণ তাদের সংসার নিয়ে চালানো কষ্ট হয়ে গেছে। তাদের ছেলেমেয়ের লেখাপড়া তো দূরের কথা, তারা একটু ভালো খাবে সেটা তো দূরের কথা, ভালো পোশাক পরবে সেটা তো দূরের কথা, হ্যাঁ, ভালো একটু জায়গায় ঘোরাফেরা করবে সেটা তো দূরের কথা। খায়া দেয়া বা বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে গেছে। ডাইল ভাত কথা বলেন, ডাইল ভাত খাওয়াটাই অনেক এখন বর্তমানে নিম্নবিত্ত গরিব এদের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে। আর মধ্যবিত্তরা কী করছে, জায়গা জমি বিক্রি করে বড় লোকেরা কাছে দিয়ে দিচ্ছে। মধ্যবিত্ত জায়গা জমি আছে যা, তারা বিক্রি করে দিচ্ছে। অলরেডি বিক্রি হয়ে গেছে, বাকি কিছু অংশ আছে। তো এই দেশের এই অরাজকতা, সিন্ডিকেট, আপনি কোন জায়গায় নাই সিন্ডিকেট? সিন্ডিকেট ছাড়া কোনো কিছুই নাই। এটা একমাত্র জিম্মি দশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই দেশ ভালো হবে না। মুনাফেক নেতারা এই দেশের মানুষকে, নিরীহ মানুষকে, বিশেষ করে দেশপ্রেমিক, তাদের বিরুদ্ধে গেলেই তারা মনে করে তারা শত্রু। দেশপ্রেমিক লোকগুলোকে, যাদেরকে চিনে তাদেরকে সহজে মারতে পারে না, তাদেরকে মারলে কৈফিয়ত দিতে হয়। কিন্তু অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে দেশপ্রেমিক, একটু বিরোধিতা করলেই তাকে কীভাবে যে মারবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, মেডিকেলে গেছে, হসপিটালে গেছে, ওইভাবে হোক, কিছু খাওয়াইয়ে হোক, হ্যাঁ, মানুষ দিয়ে হোক, ছিনতাইকারী দিয়ে হোক, ডাকাত দিয়ে হোক, চুরির অপবাদ দিয়ে হোক, মানে বিভিন্ন কোন পদ্ধতি নাই তাদের কাছে, তারা তাকে সাইজ করে ফেলছে, হয়তো মেরে ফেলছে, হয়তো হাত পা ভেঙে ফেলছে, না তার ফ্যামিলিকে টর্চারিং করছে, তার ছেলে মেয়েকে টর্চারিং করছে, না তার ছেলেকে মেরে ফেলছে, তার মেয়েকে আরও 10টা পুরুষের সাথে চলাফেরা করার সুযোগ করে দিয়েছে। বেশিরভাগ মুনাফিকরা মেয়েদেরকে ব্যবহার করে বেশি। মুনাফিকরা মেয়েদেরকে ব্যবহার করেই স্বার্থ হাসিল করে, তথ্য আদান প্রদান করে, ওখান থেকে তথ্য সংগ্রহ করে। যারা এদের বিরুদ্ধে আছে, বিরুদ্ধে চলাফেরা করে দেশপ্রেমিক, তাদের থেকে তথ্য সংগ্রহ করে এই মেয়ে মানুষ দিয়ে। আর এরা যে কত খুনের সাথে জড়িত আপনি যদি হিসাব করেন, কল্পনাতেও আসবে না আপনার। যেমন আল্লাহ কোরআনে বলছে, জান্নাতে আমি এমন কিছু জিনিস রাখছি যা তোমার চোখ দেখে নাই, কান শুনে নাই, মন যা তোমার অন্তরে যা কল্পনা করো নাই, এগুলো আমি জান্নাতে রাখছি। তদ্রূপ মুনাফিকদের চরিত্র এমন, যা আপনি ইহুদি কন, খ্রিস্টান কন, মুশরিক কন, তাদেরকেও হার মানিয়ে তারা উন্নত চরিত্র পর্যায়ে চলে গেছে, তাদেরকে হার মানিয়েছে। তারা মুনাফিকরা কত বড় ডেঞ্জারাস, এরা যে কত মানুষ, হাজার হাজার, এক একটা মুনাফিক লিডার, এক একটা মুনাফিক নেতা, এই যে যে দখলবাজি, চান্দা, মানে টিকে রয়েছে, মনে হয় যেন ফেরেস্তা। ফেরেস্তা যদি হয়, তার কথা কাজে মিল নাই। দেখেন, তার হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার মালিক, টাকার কোনো বিকল্প নাই। তার ব্যাংক ভরা টাকা, তার জায়গা জমির টাকা, তার বিল্ডিং, গাড়ি বাড়ি, হ্যাঁ, এগুলোর কোনো অভাব নাই। বিদেশি টাকা পয়সা, বিদেশে বাড়ি গাড়ি, হ্যাঁ, লঞ্চ, স্টিমার, এরকম কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই টাকাগুলো আসছে কোথায়? গরিবের থেকে, ব্যাড ট্যাক্স থেকে, চাঁদাবাজি থেকে, সন্ত্রাসী থেকে, হ্যাঁ, আপনার ঘুষ বাণিজ্য করে, ঘুষ দিয়ে চাকরি দিয়ে, এগুলা থেকে। এখন আমাদের দেশের সরকার যারা আছে বা যারাই আছেন, তারা এই জিনিসগুলা
মেমোরিতে নেওয়া উচিত, দেখা উচিত, জানা উচিত যে তারা এত টাকার মালিক হলো কীভাবে। তারা যে ফেরেস্তার মতো কথা বলে মনে হয় যেন ফেরেস্তারা হার মানাবে, ফেরেস্তা তাদের কাছে দুর্বল। এত সুন্দর সুন্দর কথা বলবে, এত সুন্দর করে গুছায় কথা বলবে, তাদের চরিত্রে কোনো দোষ ত্রুটি আপনি খুঁজে পাবেন না। যদি এরকম তাই হয় তাহলে তাদের এত সম্পত্তি আসলো কই থেকে? আর এরা এভাবে টিকে রয়েছে কীভাবে? হাজার হাজার তদন্ত করে দেখেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, হাজার হাজার খুনের সাথে জড়িত তারা, মার্ডারের সাথে জড়িত তারা। এত মায়ের কুল খালি করছে এরা, যা কল্পনা করে পারবেন না। কেউ সন্ত্রাসী দেয়া করছে, কেউ র্যাব দেয়া করছে, কেউ পুলিশ দেয়া করছে, হ্যাঁ, কেউ বিডিআর দেয়া করছে, কেউ নিজের হাতে করছে। মানে যে কোনো পন্থায় তারা এক একটা লিডার হাজার হাজার খুনের সাথে জড়িত তারা। এই দেশ এই থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দেশ কোনো দিন উন্নতি হবে না। আমি কোনো দলকে ইঙ্গিত করে বলছি না, সে যেই হোক, এই দেশকে ভালো করতে হলে, এই দেশকে উন্নতি করতে হলে, এই দেশের মানুষকে সবাইকে খায় পরে বাঁচতে হলে এগুলো থেকে পরিত্রাণ পেতে হবে, এইগুলো থেকে রক্ষা পেতে হবে, না জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আমি এই জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কথা বলা যায় না, কথা বলতে গেলেই তাকে হয় মেরে ফেলবে, না তার অর্থনীতি ধ্বংস করে দিবে, না তার ছেলেকে সমস্যা বাজাবে, তার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, তার একটা না একটা করবি, কোনো কিছু বিকল্প নাই। আপনি এই যে যে এই কথাগুলো বলছে সেও একজন ভুক্তভোগী। এরকম ভুক্তভোগী হাজার হাজার আছে, কেউ সাহস পায়, কেউ সাহস পায় না, সে কথা বলতে পারে, কেউ পারে না। অনেক মায়ের বুক খালি করে নীরবে নিভৃতে কাঁদতেছে। এখন বলবে আরও মেরে ফেলবে, এখন বলবে আপনি গেছেন দূরে কোথাও, ওখানে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে আপনাকে, ওখানে ছিনতাইকারী দিয়ে মেরে ফেলবে, ওখানে সন্ত্রাসী দিয়ে মেরে ফেলবে, ওখানে ডাকাত দিয়ে মেরে ফেলবে, ওখানে নিজে হাতে কাউকে দিয়ে মেরে ফেলবে, ওখানে পুলিশ দিয়ে মেরে ফেলবে, আর্মি দিয়ে মেরে ফেলবে। আপনি কোথায় যাবেন? সব তো তাদের হাতে নাগালে। এই জন্য মানুষ এতটা অসহায়, এতটা অসহায়, মজলুম এদেশের মানুষ, এদেশের মানুষ মজলুম। আপনি অনেকে বলে যে এই একটা নেতা 14টা খুন করছে, 14টা মানুষ মারছে, এটা ভুল। 14টা দেহকে ছোটো বানানো হয়েছে। এই যে এত ডেঞ্জারাস, এত বড় মাপের সন্ত্রাসী, এত হাজার হাজার লোক খুনের সাথে জড়িত, 14টা দিয়ে তাকে ছোটো করা হয়েছে। তাকে যেন কেউ ডেঞ্জারাস না ভাবে, তাকে যেন কেউ সন্ত্রাসী না ভাবে, তাকে যেন কেউ ওরকম চোখে না দেখে, তাকে যেন মনে করে সে আল্লাহর ওলি, ফেরেস্তার চেয়েও ঊর্ধ্বে চলে গেছে, এখন আসমানে যাওয়া বাকি, মানে জান্নাত তার জন্য খালি বসে রয়েছে, এরকম অবস্থা পড়ে গেছে। এখন মানুষ তো, এদেশের মানুষ তো মূর্খ, এদেশের মানুষ শিক্ষিত না, এদেশের মানুষ শিক্ষিত হইতেও দেয় না। এদেশের মানুষ লেখাপড়া করবে মাদ্রাসা, একজন মাওলানা আলেম কামেল হইতে দেয় না, নিজে থেকে হইতে পারে না, আবার হইতে দেয়ও না। বিভিন্ন চাপে, বিভিন্নভাবে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে চাপ সৃষ্টি করে, ছেলেকেও চাপ সৃষ্টি করে, ওখানে লোক লাগাই দেয়, ওখানে লোক সেটেল করে দেয় যেন সে পড়াশোনা করে ভালো একজন আমেল কামেল বা পাস, বা ভালো একজন মাদ্রাসা পড়ুয়া, ভালো একজন আলেম না হতে পারে। এটা হয়ে গেলে তাদের জ্ঞান চক্ষু ফুটে যাবে, তারা জ্ঞানী হয়ে যাবে, বুঝতে পারবে মানুষ কে কেমন। স্কুল কলেজে বলেন, এখানেও মাত্র সবে মাত্র কিছু লেখাপড়া করছে, লাইন বাও শিখছে, তারপর লেখাপড়া করে দিচ্ছে, আর নিজে থেকে হোক, ফ্যামিলিগতভাবে হোক, হ্যাঁ, রাজনৈতিকভাবে হোক, বন্ধ করে দিতেছে। তারপর লেখা করে যে আগে মানুষ এখানে রাজনীতি ছিল না, আগে কিন্তু মানুষ এই কলাতিয়া বহু দূরে দূরে গিয়ে লেখাপড়া করে বড় বড় অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। আজকে কিন্তু দেখেন, আজকে 54 বছরে এই দেশে, 54 বছর পর বলবো না, 30 বছরের পর থেকে দেখেন এই দেশে কেউ লেখাপড়া, মানে বিয়ে পাশও করতে পারে না কেউ। কোনো রকম ম্যাট্রিক পাস করে, ম্যাট্রিক পাস করলে ওই পোলা তো অবুঝ, ওই পোলা কেবলমাত্র ওয়ানে পাস করে। আমার যেমনটা আমি নষ্ট করে ফেলছি দেখেন, আমি ম্যাট্রিকের রেজাল্ট ভালো ছিল কিন্তু পড়তে পারিনি, কোনো না কোনো কারণবশত আমাকে এই দিয়ে যেতে হয়েছে, আমি পড়তে পারিনি। আমি আজকে অভাবী সংসারে জীবনযাপন করছি, দিন যাপন করছি, কামলার মতো দিয়ে চলাফেরা করছি, সংসার চালাতে কেউ উঠে খাচ্ছি। এটা একমাত্র রাজনৈতিক কারণে।
রাজনীতি প্রতিহিংসার কারণে। আজ আমি যদি পড়াশোনা করতাম, স্টার মার্কের ছাত্র ছিলাম, যদি পড়াশোনা করতাম আজকে একটা না একটা জায়গায় গিয়ে আমি বসতাম। হয়তো বড় কোনো কিছু না হতে পারলেও অন্তত সরকারি একটা জব পেতাম, সরকারি একটা চাকরি পেতাম, আর সরকারি যদি নাও পেতাম প্রাইভেট একটা সেক্টর আমি থাকতাম। কিন্তু আজকে সেটা নেই। এখন বুঝতে পারতেছি, তখন ছিলাম খুবই ছোটো, 16-17 বছর বয়স, কী বুঝি রাজনীতি, কী বুঝি। এখন রাজনীতি দেখতে 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 রাজনীতির এমন কোনো অংশ নাই যে না বুঝি না। মোটামুটি 80% বুঝি, বাকি 20% বুঝতে পারব তখনই যখন আমি নিজে, আর 20% বোঝার আমার দরকার নেই। 80% বোঝা শেষ। এই দেশের রাজনীতি কী, এরা দেশের রাজনীতি আমাদেরকে কী দিতেছে, কী করবে। এদেশের রাজনীতি শুধু তারাই হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হবে, তার ছেলে পেলে বড় বড় অফিসার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এরাই। আর সব এদেশের যারা আছে তারা রোহিঙ্গা তো জাতিসংঘ থেকে খাওয়ানো পায়, রোহিঙ্গার চেয়েও খারাপ। এদেশের মানুষ রোহিঙ্গার চেয়েও খারাপ। এদেশের মানুষকে রোহিঙ্গা পাগল মনে করে, দেশের রাজনীতিবিদরা এদেশের মানুষকে পাগল মনে করে, মেন্টাল মনে করে। তো এই যে যাকে আজকে আপনাদের মাঝে 2-4টি কথা বললাম, পরবর্তী আবার কথা হবে। আপনারা অনুধাবন করবেন কথাগুলো সঠিক কিনা, আপনি তদন্ত করবেন। তদন্ত যদি দেখেন যে ঠিক আছে, তবে আমাকে লাইক দিবেন, শেয়ার দেবেন। আপনি তদন্ত করেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন সব মিলে যাবে, সব A to Z। যারা বড় বড় কথা বলে না, তারা সব এগুলোর সাথে জড়িত। তো সবাইকে ধন্যবাদ। আমাদের দেশে ভালো কিছু আশা করছি, ভালো কিছু আর আসুক, আমরা সুখী শান্তিতে থাকতে পারি, ঘুষমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, সিন্ডিকেট মুক্ত জীবন যেন আমরা গড়তে পারি। তাহলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব, এমনকি বড় যারা আছেন তারা তো অনেক টাকার পয়সার মালিক। ভাইয়েরা আসুন, আমরাও সকলের সাথে কাঁধ মিলে কাজ করি, দেশকে ভালোবাসি, দেশের সাথে কাজ করি। ধন্যবাদ সকলকে। আবার একদিন আসবো, কোনো দিন আপনাদেরকে অন্য এক টপিক নিয়ে। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।